আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ফেব্রুয়ারি 2022-এর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরপত্র নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, পূর্ণমান হচ্ছে 20। একের দাগের বলা হয়েছে, দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো নাম্বার। দেখে নাও 1 × 3 = 3। দেখো 1.1-এ বলা হয়েছে বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া পরিলক্ষিত হয়, এটা উত্তর হয়ে যাবে ঘ, এটা ট্রপোস্ফিয়ার। আমরা একটু উত্তরটা দেখে নিই, চলো। এই যে 1.2-এ যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় তা হলো, এটা উত্তর হয়ে যাবে গ, এটা চিনুক। আমরা এই উত্তরটা একটু দেখে নিই, চলো। এই দেখো তুষারভক্ষক। পরেরটা দেখো বলা হচ্ছে 1.3 উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে, এটা হয়ে যাবে খ, এটা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। তাহলে 1.3 উত্তর হয়ে গেল খ এরটা। আমরা এটার উত্তরটা একটু দেখে নিই, চলো। এই যে দেখো, এবার আমরা চলে যাব 2.1-এ। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো নাম্বার। 1 × 3 = 3। 2.1.1-এ দেখো, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে। এইটা হয়ে যাবে ভুল, মানে 2.1.1-এ হয়ে যাবে ভুল। চলো আমরা একটু দেখে নিই, এসে দেখে নাও একটু। 2.1.2-এ দেখো, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়। এটাও হয়ে যাবে ভুল। আমরা এই উত্তরটাও একটু দেখে নিই। দেখো, এখানে বলা হয়েছে যে দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় ঘর্ষণজনিত বাধা কম পড়ে। ফলে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবল বেগে সশব্দে প্রবাহিত হতে পারে। তাই এটা হয়ে গেল ভুল। এইবার দেখো 2.1.3-এ বলা হয়েছে সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। এটা হয়ে যাবে ঠিক। আমরা এই উত্তরটা একটু দেখে নিই, চলো। দেখো, সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। 2.2 দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 × 2 = 2। 2.1.1-এ দেখো, একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? এটা উত্তর হয়ে যাবে সমষ্ণ রেখা। আমরা একটু দেখে নিই, চলো। এই দেখো সমষ্ণ রেখা। পরেরটা দেখো কি বলা হয়েছে 2.2.2-এ দেখো, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? এখানে দেখো বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার, আর ব্যারোমিটারে নিম্নলিখিত প্রকারভেদ রয়েছে। আরো আমরা চলে যাব পরেরটা। দেখো 3-এর দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। নাম্বার একটু দেখে নাও। 2 × 2 = 4। দেখো 3.1-এ কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না? আমরা একটু উত্তরটা দেখে নিই। লিখবে যে শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসও ঠান্ডা হয়। তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশে ভেসে বেড়ায়। আর কুয়াশা ওপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে এটি অধঃক্ষেপণ নয়। আচ্ছা, 3.2-এ দেখো, বিশ্ব উষ্ণায়নে দুটি প্রভাব উল্লেখ করো। আমরা উত্তরটা একটু দেখে নিই, চলো।
আচ্ছা, এটা কুয়াশার ছবিটা। দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এখানে বলেছে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য প্রকৃতিতে এর মারাত্মক প্রভাব পড়ে। সেগুলি একের হচ্ছে, তোমাদের দুটো চেয়েছে বই, ওখানে লিখতে বলা হয়েছে মেরু অঞ্চলে বরফের গলন ও পার্বত্য হিমবাহের গলন। এটা লিখবে যে উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য গঙ্গোত্রী যমুনোত্রী হিমবাহ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ডের বরফের চাদর, দক্ষিণ মেরুর হিমবাহ গলে যাচ্ছে। দুইয়ের হচ্ছে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। মেরু অঞ্চল এবং পার্বত্য হিমবাহ দ্রুত গলে যাওয়ার জন্য সমুদ্রের জলতল বেড়ে যাচ্ছে। আর বিগত শতাব্দীতে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য সমুদ্র জলের উচ্চতা প্রায় 10 থেকে 12 সেমি বেড়ে গেছে। আর এর জন্য সমুদ্র উপকূলের নিচু অংশগুলো জলমগ্ন হয়ে পড়েছে। আর সমুদ্র স্রোতের পরিবর্তন, ভৌম জলের লবণতার পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা, তোমাদের দুটো চেয়েছে, তোমরা এই প্রথম দুটো লিখতে পারো, বা এই যে 3-এর যেটা রয়েছে অধঃক্ষেপণে প্রকৃতি পরিবর্তন। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে বাষ্পীভবন বেশি হবে ও বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদির তীব্রতা বাড়বে। অধঃক্ষেপণের অসম বন্টন সৃষ্টি হবে, অর্থাৎ কোথাও বন্যা বা কোথাও খরা দেখা দেবে। এতগুলো পয়েন্ট আছে, তোমরা এর মধ্যে যেটা প্রয়োজন মনে করবে সেই দুটো তোমরা লিখে নিও এ থেকে। আচ্ছা, এরপরে বলা হয়েছে 4-এরটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নটির উত্তর দাও। নাম্বার 3 গুণিত 1 = 3। কীভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করবে? আমরা একটু উত্তরটা দেখে নেব, চলো। দেখো, ভূমির উচ্চতা কিভাবে বায়ুর তাপ নিয়ন্ত্রণ করবে? লিখবে যে তাপের নিয়ন্ত্রণ। ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর তাপমাত্রা হ্রাস পায়। একে বলা হয় তাপমাত্রা স্বাভাবিক হ্রাস হার। তাপমাত্রা হ্রাসের এই হার হল প্রতি 1000 মিটারে প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস। আর এজন্য একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতল স্থানের তুলনায় উঁচু স্থানের তাপমাত্রা কম হয়। উদাহরণ হিসেবে হচ্ছে উগান্ডার রাজধানী কাম্পালা, আর উচ্চতা হচ্ছে 1192 মিটার, এবং ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুইটো, উচ্চতা হচ্ছে 2819 মিটার। প্রায় একই অক্ষাংশে অবস্থিত হলে উচ্চতা বেশি হওয়ায় কাম্পালার চেয়ে কুইটোর গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কম। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস কম। আর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়, কারণ হচ্ছে দেখো, একটা ওপরে বিকিরণ কম, মানে সূর্য তাপে বায়ুমণ্ডল সরাসরি বিশেষ উষ্ণ হয় না। আর সূর্য তাপে প্রথমে ভূপৃষ্ঠ উষ্ণ হয় এবং পরে ওই উষ্ণ ভূপৃষ্ঠের তাপ বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডল উষ্ণ হয়। আর এজন্য ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে তাপমাত্রা কমে যায়। 2-এর হচ্ছে ঘনত্ব কম। ওপরের বায়ুস্তরে চাপ কম, ফলে ঘনত্বও কম, আর ঘনত্ব কম হলে তাপমাত্রা কম হয়। 3-এরটা হচ্ছে বিকীর্ণ তাপ কম পৌঁছয়। ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপের খুব কম অংশই ওপরে পৌঁছয়। 4-এরটা দেখো, তাপ শোষণ কম। ওপরের বায়ুতে ধূলিকণা ও জলীয় বাষ্প কম বলে ওই বায়ুর তাপ শোষণ ও সংরক্ষণ ক্ষমতাও কম। আর 5-এর হচ্ছে বায়ুস্তর পাতলা। আর ক্রমশ ওপরের দিকে বায়ুস্তর পাতলা হয়ে যায়, তাই বায়ু তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়। এইসব কারণে উচ্চ স্থান শীতল হয় এবং সুউচ্চ পর্বতশৃঙ্গ তুষারাবৃত থাকে। আমরা চলে যাব পরের প্রশ্নতে। দেখো, 5-এর দাগের প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। নিচের প্রশ্নটির উত্তর দাও। নাম্বার 5 গুণিত 1 = 5। চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে সংক্ষিপ্ত বিবরণ দাও। আমরা একটু উত্তরটা দেখে নিই। দেখো, চিত্রসহ বলেছে, তোমরা এই চিত্রটা অঙ্কন করে দিও। এটা অঙ্কন করে দিও। তারপরে লিখবে যে দেখো, এখানে বায়ুমণ্ডলের স্তরের মধ্যে প্রথম যেটা রয়েছে ট্রপোস্ফিয়ার বা ক্রুদ্ধমণ্ডল। অবস্থানে লিখবে বায়ুমণ্ডলের একেবারে নিচের অপেক্ষাকৃত অধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রপোস্ফিয়ার বা ক্রুদ্ধমণ্ডল। আর ইংরেজি ট্রপোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ ট্রপো, যার অর্থ পরিবর্তন বা অশান্ত, এবং স্ফিয়ার, যার অর্থ অঞ্চল থেকে উদ্ভূত। বিস্তার হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 17 কিমি ও মেরু অঞ্চলে
8 কিমি আর গড় উচ্চতা হচ্ছে 12 কিমি। বৈশিষ্ট্য হচ্ছে এক একটা লিখবে যে এই স্তরের প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। এই কারণে টপোস্ফিয়ারের ঊর্ধ্ব ও শেষ সীমায় বায়ুর উষ্ণতা কম হয়ে যায় আর কি, -55 ডিগ্রি সেলসিয়াস থেকে -66 ডিগ্রি সেলসিয়াস। দুইটা হচ্ছে এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর, আর এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরের 3/4 পাওয়া যায়। তিনের হচ্ছে বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা ও লবণের কণা যথেষ্ট পরিমাণে থাকে। আর মেঘের সৃষ্টি ও বায়ুপ্রবাহ প্রধানত এই স্তরে দেখা যায়। ঘূর্ণাবাত, টর্নেডো, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত, উষ্ণ ও শীতল বায়ু প্রাচীর ও সীমান্তের উৎপত্তি নিম্নচাপ ও উচ্চচাপের সৃষ্টি। আচ্ছা, এরপরে দেখো এখানে বৈশিষ্ট্যতে আরও রয়েছে যে প্রভৃতি ঘটনা টপোস্ফিয়ারের কেবল ঘটে। 4 হচ্ছে টপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে ট্রপোপজ। এখানে উষ্ণতা কমেও না বা বাড়েও না, অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে। এরপরে যেটা দেখো স্তর রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। অবস্থানেতে লিখবে যে টপোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। ইংরাজি স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটি গ্রিক স্ট্র্যাটো, যার অর্থ শান্ত অথবা স্থির, এবং স্পিয়ার, যার অর্থ হচ্ছে অঞ্চল, মানে অর্থ অঞ্চল থেকে উদ্ভূত। এইবার লিখবে বিস্তারে দেখো 12 থেকে 50 কিমি। বৈশিষ্ট্যতে লিখবে যে এক একটা স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশ 24 থেকে 40 কিমি উচ্চতা পর্যন্ত অঞ্চলে ওজোন গ্যাস পাওয়া যায়, আর এই কারণে এই অংশের নাম ওজোনোস্ফিয়ার। এই স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। দুইয়েরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মেঘ ও বায়ুপ্রবাহ দেখা যায় না, তবে মেরু অঞ্চলে নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে বরফের কেলাস দিয়ে গঠিত এক প্রকার মেঘ দেখা যায়। এই মেঘ শুক্তির জননী মেঘ নামে পরিচিত। তিনেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের বায়ুপ্রবাহ না থাকায় ঘর্ষণজনিত বাধাও খুব কম এবং এই স্তরের নিম্নাংশ দিয়ে জেট বিমান চলাচল করে। চারেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে এবং 50 কিমি উচ্চতায় বায়ুর উষ্ণতা বেড়ে হয় -4 ডিগ্রি সেলসিয়াস। প্রধানত ওজোনের অণুগুলির দ্বারা অতিবেগুনি রশ্মি শোষিত হওয়ার কারণে এই স্তরের উষ্ণতা বাড়ে। 5 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। তারপরেরটা হচ্ছে মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। এখানে দেখো অবস্থান আছে। প্রথমে অবস্থানেতে বলবে যে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বের স্তরটির নাম মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। ইংরেজি মেসোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ মেসো এবং স্ফিয়ার থেকে উদ্ভূত। এবার বিস্তার হচ্ছে 50 থেকে 80 কিমি। বৈশিষ্ট্যে দেখো এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে এবং 80 কিমি উচ্চতায় উষ্ণতা কমে হয় প্রায় -90 ডিগ্রি সেলসিয়াস। দুইয়েরটা লিখবে মহাকাশ থেকে পৃথিবী থেকে আগত উল্কা এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। তিনে হচ্ছে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজ। পরেরটা দেখো স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল। বায়ুমণ্ডলের চতুর্থ স্তর বা মেসোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বের স্তরটি থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল নামে পরিচিত। আর ইংরেজি থার্মোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ থার্মো এবং স্ফিয়ার থেকে উদ্ভূত। আর এর বিস্তার হচ্ছে 80 থেকে 600 কিমি। বৈশিষ্ট্যের মধ্যে দেখো অসংখ্য ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা আয়ন থাকায় থার্মোস্ফিয়ারের নিচের অংশকে আয়নোস্ফিয়ার বলে। আয়নোস্ফিয়ারের 90 থেকে 160 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম হচ্ছে কেনেলি হেভিসাইড স্তর। আর এই স্তর স্বল্প দৈর্ঘ্যের বেতার তরঙ্গগুলিকে প্রতিফলিত করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও যোগাযোগ সম্ভব করেছে। দুইয়েরটা হচ্ছে ঊর্ধ্ব থার্মোস্ফিয়ারে চৌম্বক বিক্ষেপজনিত কারণে সৃষ্ট অসংখ্য মুক্ত ইলেকট্রন কণা দ্বারা প্রতিফলিত তরঙ্গ সুমেরু প্রভা ও কুমেরু প্রভা নামে মেরু জ্যোতির সৃষ্টি করে। তিনের হচ্ছে এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়তে থাকে এবং ঊর্ধ্বসীমার তাপমাত্রা হয় প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস। এরপরে বায়ুমণ্ডলে দেখো এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল। এখানে অবস্থান হচ্ছে বায়ুমণ্ডলের পঞ্চম স্তরটির নাম এক্সোস্ফিয়ার। বিস্তার হচ্ছে 600 থেকে 1500 কিমি। বৈশিষ্ট্য হচ্ছে এক্সোস্ফিয়ার স্তর থেকে বায়বীয় কণাগুলি ক্রমাগত মহাশূন্যে নির্গত হয়। এই স্তর ক্রমশ মহাশূন্যে বিলীন হয়ে যায়। দুই হচ্ছে এক্সোস্ফিয়ার অত্যন্ত কম ঘনত্বের হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। তিনের হচ্ছে এই স্তরের উষ্ণতা প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস।
এইবার দেখো ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক মণ্ডল। এক্সোস্ফিয়ারের পরবর্তী বায়ু বা শূন্য স্তর ম্যাগনেটোস্ফিয়ার নামে পরিচিত। এবার দেখো ১,৫০০ থেকে ১০,০০০ কিমি পর্যন্ত বিস্তার। বৈশিষ্ট্য হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারের স্তরে একটি স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়। ২ এর এই স্তরে তড়িৎচুম্বকীয় শক্তির প্রভাবে ইলেকট্রন ও মুক্ত আয়নগুলি সংবদ্ধ অবস্থায় রয়েছে। ৩ এর হচ্ছে এই স্তরের পর পৃথিবীর বায়ুমণ্ডল সৌরমণ্ডলে বিলীন হয়ে যায়। তাহলে দশম শ্রেণী তোমাদের ফেব্রুয়ারি ২০২২-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভূগোল বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।